আরেকটি বিষয় মনে আছে আমার, যে দুর্নীতির বিষয়গুলো উঠে এসেছে, ঘুষের বিষয়টা উঠে এসেছে। এগুলো আমাদের খুব পরিচিত সামাজিক বিষয়। এই আলোচনার মধ্যে এই বিষয়গুলো আমরা পেয়েছি। আরেকটি তত্ত্ব যেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার আলোচনায়, সেটা হচ্ছে রাজনৈতিক নাট্যতত্ত্ব বা পলিটিক্যাল থিয়েটার। এই তত্ত্বের ধারণা অনুযায়ী এই নাটকগুলো সরাসরি সমাজের রাজনৈতিক ঘটনাগুলোকে চিহ্নিত করে এবং এটির উদ্দেশ্য থাকে রাজনৈতিক বার্তা দেওয়া, দর্শকের চিন্তা করবার বা চিন্তার দ্বার উন্মুক্ত করবার একটা প্রয়াসও থাকে। এটি ক্ষমতা, শোষণ এবং বিদ্রোহের বিষয় নিয়ে কাজ করে। কবর নাটকটিতে আমরা এই বিষয়গুলো পাচ্ছি। কিরকম সেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে এই তত্ত্বের প্রয়োগটি কবর নাটকে কিভাবে হয়েছে, যে পাকিস্তানি শাসনের সময় বাঙালির উপর যে শোষণ বা নিপীড়ন হয়েছে সেগুলোর বিরুদ্ধে একটা রাজনৈতিক প্রতিবাদ। আর 53 সালে কারাগারে বন্দীদের মধ্যে প্রথম মঞ্চায়নের সময় এটি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। একটু একটু অপ্রাসঙ্গিক হলেও এখনই যুক্ত করতে চাই, যে পরবর্তীতে হয়তো বা ভাবনাটা চলে যাবে। সেটি হচ্ছে প্রাবন্ধিক তার আলোচনায় বলছিলেন, খুব বেশি গুরুত্ব দিয়ে বলছিলেন যে প্রথাগত নাটকের ধারায় কবর নাটকটিকে সবসময় আলোচনায় রাখা হয়, বা এই অধিপতিশীল যে ধারাটি, কিন্তু যেটা কবর নাটকের প্রেক্ষাপট। আমরা জানি যে উনি 1953 সালে কারাগারে থাকা অবস্থায় এই নাটকটি রচনা করেছেন এবং যার দ্বারা প্রাণিত হয়ে নাটকটি রচনা করেছেন রণেশ দাশগুপ্ত। তিনি কিন্তু এ কথাটি তাকে বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারির বছর পূর্তি হতে চলেছে, সুতরাং একটি নাটক লেখো এবং এমনভাবেই নাটকটি লেখা হোক যেন এটি আমরা এই জেলখানার স্বল্পালোকে মঞ্চায়িত করতে পারি। তো বিষয়টি মাথায় রেখেই নাটকটি রচনা করা হয়েছিল, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। এটি এর প্রেক্ষাপট, এটি ঐতিহাসিক সত্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের রুচি পাল্টায়, পাঠক দর্শক তাদের চাহিদা পাল্টে যায়, চিন্তা ভাবনার নানা মাত্রিক পরিবর্তন ঘটতে পারে এবং পরবর্তীতে তাল মিলিয়ে সময়ের সঙ্গে আমরা নতুন নতুন চিন্তাধারায় বা তত্ত্বের উপরে কবর নাটকটি বিশ্লেষণ করব, বা যে কোনো শিল্প আমরা বিশ্লেষণ করব, সেটি খুব স্বাভাবিক। এরপরে যেটি তত্ত্ব আমরা এই প্রবন্ধে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পলিটিক্স অফ মেমোরি, যেটাকে বলা হচ্ছে স্মৃতির রাজনীতি। এবং যে মূল শিরোনাম সেখানেও এই স্মৃতির রাজনীতি আছে। যে স্মৃতির রাজনীতি অন্য পাঠ তিনি যেটি করতে চেয়েছেন, অন্য পাঠে যে বিষয়টিকে গুরুত্ব দিতে চেয়েছেন, সেটি হচ্ছে স্মৃতির রাজনীতি ও রাজনৈতিক অজ্ঞান মনের বিবিধ রূপরেখা। এই স্মৃতির রাজনীতির যে ধারণা সেটি হচ্ছে যে একটি জাতি বা গোষ্ঠী তাদের অতীতকে কিভাবে মনে রাখে এবং তা বর্তমান প্রজন্মকে কিভাবে প্রভাবিত করতে পারে বা করে। এটি একটি জাতির ঐতিহাসিক চেতনাকে টিকিয়ে রাখতে সাহায্য করে। কবর নাটকে অবশ্যই এই তত্ত্বের প্রয়োগ রয়েছে এবং আমি বলতে চাই যে কবর নাটকে সুনিপুণভাবে, শক্তিশালীভাবে এই তত্ত্বের প্রয়োগ রয়েছে। নাটকটি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য অবশ্যই, এবং শহীদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে কবরকে কেন্দ্রীয় ভাবনা হিসেবে তুলে ধরা হয়েছে। এই নাটকটি বাঙালির স্মৃতিকে জীবিত রাখার এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি শক্তিশালী মাধ্যম বা প্রয়াস বলতে পারি। এই যে স্মৃতির রাজনীতি, এই বিষয়ে আমার যেটা মনে হয়েছে, নাটকে আমরা দেখতে পাই লাশগুলো উঠে আসছে এবং এরা কবরে ফেরত যেতে চাইছে না। তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, কখনো বা লোভ দেখানো হচ্ছে, কখনো ওই যে এক ধরনের হ্যালুসিনেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কবরে ফেরত যেতে চাইছে না। এবং প্রাবন্ধিক তার আলোচনায় বলেছেন যে এই লাশগুলো আসলে লাশ নয়, আমাদেরই এটা এক ধরনের প্রেরণা, বা এটা আমরা ভেবে নিতে পারি যে আমরা যারা জীবিত আছি তাদেরই মধ্যে এই
মানুষগুলো যারা সবসময় আন্দোলনে বা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বা কোনো রকম অন্যায় বা পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এরা সবসময়ই জীবিতই থাকে, বেঁচে থাকে, কারো না কারোর মধ্যে বেঁচে থাকে। তো এটাই আসলে স্মৃতির রাজনীতি। আমার কাছে মনে হয়েছে যে আমরা কোনো না কোনোভাবে এই মৃত ব্যক্তিদেরকে আমাদের স্মৃতিতে, আমাদের মগজে ধারণ করি, এবং যখনই স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং আমাদের প্রতিরোধের প্রয়োজন পড়ে, তখন এই নাটকগুলো, এই ধরনের শিল্পকর্মগুলো, মাধ্যমগুলো আমাদের অন্যতম অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্মৃতির রাজনীতি আসলে খুবই সফল একটি তত্ত্ব এই নাটকের জন্য প্রয়োগের ক্ষেত্রে আর কি। আরেকটি যে তত্ত্ব নিয়ে প্রাবন্ধিক আলোচনা করেছেন, উনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরেকটি তত্ত্ব হচ্ছে আধুনিক বাস্তববাদী নাট্যতত্ত্ব, মডার্ন রিয়েলিস্ট থিয়েটার। আধুনিক বাস্তববাদী নাটক এমন একটা ধারা, এই তত্ত্বের ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে সমাজের বাস্তব সমস্যাগুলোকে চিহ্নিত করে। এটি চরিত্র সংলাপ এবং পরিস্থিতিকে বাস্তবতার কাছাকাছি রাখতে চায়। কবর নাটকে যথারীতি এই তত্ত্বের প্রয়োগটিও তিনি দেখানোর চেষ্টা করেছেন, যে নাটকের চরিত্র এবং পরিবেশ যে বাস্তবসম্মত। উদাহরণ হিসেবে কারাগারের অন্ধকার পরিবেশে এটি মঞ্চায়িত হতে পারে, সেইভাবেই নাটকটি নির্মিত হয়েছে। এবং সংলাপগুলোতে নাটকের চরিত্র আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এসেছে ওই বাস্তববাদী যে চরিত্র, অর্থাৎ অ্যারিস্টটলের যে সেই কথাটি যে সিরিয়াস ইমিটেশন অফ লাইফ, উনি ABC এই বিষয়গুলো বোঝাচ্ছিলেন। ব্যাপারটা হচ্ছে যে প্রাচ্যের যিনি নাট্যশাস্ত্রের রচয়িতা প্রাচ্যের, তিনি যেটা বলছেন বৃত্তানুকরণ নাট্যমিত্ত ভিডিওতে, ভরত যেটি বলেছেন সেটি অ্যারিস্টটল অনেক বছর পরে অন্যভাবে বলেছেন যে নাটক হচ্ছে সিরিয়াস ইমিটেশন অফ লাইফ। এটি তো অবধারিত, অর্থাৎ মঞ্চে যিনি একজন মুর্দা ফকির, তিনি তো বাস্তব জীবনে মুর্দা ফকির নন, তিনি এটা এই চরিত্রটিকে তিনি নকল করে উপস্থাপন করছেন। তো আমাদের বাস্তব জীবনের যে চরিত্রগুলো, আশেপাশের যে ঘটনাগুলো নিরন্তর ঘটে চলেছে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ঘটে চলেছে, সেইটাকে যখন মঞ্চে উপস্থাপিত করা হয় সেটাই ইমিটেশন বা নকল। এই ছিল মোটামুটি প্রাবন্ধিকের যে প্রবন্ধ, সেখানে এই তত্ত্বগুলো আমার কাছে উনি যা যা বলেছেন, শুরুতেই বলেছেন পাবে সামান্য কি তার দেখা, লালনের একটা গানের উক্তি, যে যা কিছু তিনি ধরতে চাইছেন, যেখানে তিনি পৌঁছতে চাইছেন, সেটি উনি আদৌ পারবেন কিনা, কাজটি গুরুতর কঠিন, এবং এত সামান্য প্রয়াসে এই দেখাটা পাওয়া যায় কিনা, আমি যেরকমটা বুঝে নিয়েছি আসলে। এবং সেখান থেকে তিনি নানান রকম তত্ত্ব হাজির করেছেন। এখন আমার কাছে মনে হয়েছে যে মনির চৌধুরী কবর নাটক এই যে প্রথাগত ধারার যে বিবরণ বা প্রথাগত নাটক হিসেবে এর যে মূল্যায়ন, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত আমি বললাম কারণ এর ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং 47 পরবর্তী সময়ে নাটকের যে ধারাগুলো আমরা দেখতে পাই, পূর্ব পাকিস্তান পর্যন্ত যদি আমরা দুটো পর্বে ভাগ করি 47 থেকে 2000, তাহলে পূর্ব পাকিস্তান পর্ব এবং বাংলাদেশ পর্ব এই দুটো ভাগে ভাগ করলে পূর্ব পাকিস্তান পর্বে, যেটি 47 থেকে 70 সাল অবধি আমরা সময়সীমা বেঁধে নিতে পারি, সেখানে মুসলিম জাতীয়তাবাদী চেতনাপুষ্ট ধারা, সমাজ স্পর্শী সচেতন ধারা এবং লোকযোগ বিষয় ও জীবন নির্ভর ধারা, এই তিনটি প্রধান ধারা আমরা দেখতে পাই। আমি অবশ্যই এটি লিটারারি স্টাডিজ অংশ থেকে বলছি, যে সাহিত্যে আমরা যেভাবে দেখি নাটকের ধারাগুলোকে, তো সেই জায়গায় দ্বিতীয় যে সমাজ স্পর্শী সচেতন ধারা, সেটিকে আবার আমরা দুটো ভাগে ভাগ হতে দেখি। একটা হচ্ছে প্রতিবাদ প্রতিরোধের ধারা,
আরেকটি হচ্ছে সমাজ সমালোচনা বা সচেতনতামূলক ধারা। এই যে প্রতিবাদ প্রতিরোধ, সেইখানে একটি মূল্যবান সংযোজন কবর নাটকটি। বিষয়গত দিক এটি ছাড়াও আঙ্গিকগত যে দিক, অর্থাৎ এই যে আঙ্গিকগত যত রকমের নিরীক্ষা হয়েছে, বিষয়গত যত রকমের ধারা সৃষ্টি হয়েছে, তার ভিতরে বললাম যে গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে এই প্রতিবাদী নাটকের ধারা। আর আঙ্গিকগত যে বিবেচনা, সেটা আমরা দেখি একইভাবে যে পাশ্চাত্য শিল্প আন্দোলনের একটা প্রভাবপুষ্ট ধারা তৈরি হয়েছিল, যেগুলো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই তত্ত্বগুলো হাজির হয়েছিল। অ্যাবসার্ডবাদ, অভিব্যক্তিবাদ, পরাবাস্তববাদ, যেটি নিয়ে ব্রাউন কথা বলেছেন, জাদুবাস্তবতাবাদ বা অস্তিত্ববাদ, এই বিষয়গুলো পাশ্চাত্য শিল্প আন্দোলনের প্রভাবপুষ্ট এই ধারাতে অসংখ্য নাটক লেখা হয়েছে। এরপরে যেটি আঙ্গিকগত নিরীক্ষায় আছে নাটকের বিভিন্ন ধারা তৈরিতে, সেটা হলো দেশজ উপাদান নির্ভর নাটক। অর্থাৎ কখনো কখনো আমরা দেখেছি যে লোকজ আঙ্গিক ব্যবহার করে লোকজ আঙ্গিক নির্ভর নাটক রচনা হয়েছে, আবার কখনো কখনো দ্বৈতবাদী শিল্পতত্ত্ব নির্ভর নাটক। এই ধারাটিকে আলাদা করে বলছি এ কারণেই যে ইউরোপীয় যে পঞ্চাঙ্গ রীতি বিন্যাস, যেটি আমরা একেবারে 19 শতকে হাজির করেছি এবং বলছি যে নাটক 19 শতকের শুদ্ধতম শিল্প মাধ্যম, এর আগে নাটক ছিল না, এই প্রসঙ্গটিকে যিনি খণ্ডন করতে চেয়েছেন, এই বিষয়টিকে যিনি স্বীকার করতে চাননি, তিনি হচ্ছেন সেলিম আল-দীন। তিনি বলছিলেন যে যেখান থেকে দ্বৈতবাদী শুরু, যে নাটকের মতো একটা শুদ্ধ শিল্প মাধ্যম কখনোই 19 শতকের আকস্মিক উদ্ভাবনা হতে পারে না। আমরা অনেক অনেক বছর ধরে একেবারে চর্যাপদের সময় থেকে নাটকের বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচিত। এরপরে আরেকটি যেটি ধারা, তৃতীয় যে ধারাটি আঙ্গিকের ক্ষেত্রে, সেটি হচ্ছে পাশ্চাত্য ও দেশজ আঙ্গিকের যে মিশ্রণ, সেটি কিন্তু আমরা কবর নাটকে দেখি। অর্থাৎ দেশজ যে বিষয়গুলো, অর্থাৎ যে হাফিজ অথবা নেতা বা সামাজিক যে প্রেক্ষাপট, এটা আমাদের দেশজ, ঘটনাটি ঘটে গেছে দেশজ, কিন্তু একে বিশ্লেষণের ক্ষেত্রে যে আঙ্গিক যে থিওরিগুলো আমরা আমলে নিয়েছি বা যে থিওরিগুলোর ভিত্তিতে আমরা এটাকে পর্যালোচনা করছি, সেটা কিন্তু পাশ্চাত্যের। তো এই নবনাট্য নিরীক্ষায়ও কবর রয়েছে। প্রাবন্ধিক যে বিষয়, যেই তত্ত্বগুলোর ধারণা দিয়েছেন, সেটির বাহিরেও আমার কাছে মনে হয়েছে যে পিপলস থিয়েটারের যে ধারণাটা, সেটাও আমরা একটু ভেবে দেখতে পারি। এই ভাবনার পেছনে মনির চৌধুরীর জীবন অনেকটাই আমার কাছে গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। সেটা হলো যে মনির চৌধুরী, আমরা জানি যে 42-43 খ্রিস্টাব্দে রণেশ দাশগুপ্ত, কিরণ শঙ্কর সেনগুপ্ত প্রমুখ প্রগতিশীল সাহিত্যিক ও রাজনীতিকের সঙ্গে একটা বামপন্থী সংগঠনে যুক্ত হয়েছিলেন। সেই সংগঠনটির নাম হচ্ছে প্রগতি লেখক ও শিল্পী সংঘ। আর এই সংগঠনের একটা পক্ষপাতিত্ব ছিল গণনাট্য আন্দোলন ভিত্তিক নাটকগুলোর উপরে। আর এই গণনাট্য আন্দোলন ভারতবর্ষে এসেছে পিপলস থিয়েটারের ধারণা থেকে। অর্থাৎ 20 শতকের গোড়ার দিকে রমাডলের যে পিপলস থিয়েটার ভাবনা, সেই ভাবনা ভারতবর্ষে এসেছে গণনাট্য আন্দোলনের ধারণা নিয়ে, এবং সেখানে এই সংগঠনটি তাদের যে বিশ্বাস, সেটা অনেকটা একমুখী, একই রকম। তো এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে পিপলস থিয়েটারের যে 3টি মূল নীতি রয়েছে, একটি হচ্ছে এটি রিক্রিয়েশনমূলক হতে হবে বা আনন্দ দিতে হবে এই নাটকগুলোকে। দ্বিতীয় হচ্ছে মানসিক শক্তি উদ্গাতা হবে, মানসিক শক্তি পাবে এই নাটক উপভোগ করে দর্শকেরা। এবং তৃতীয়ত হচ্ছে বুদ্ধিদীপ্ততা, আনন্দ প্রদান যেটি প্রথম শর্ত, সেটি করতে গিয়ে যেন কোনো স্থূলতা, স্থূল হাস্যরসের মানে চেষ্টা না থাকে, প্রয়াস না থাকে,
সেই জায়গাতে এই বুদ্ধিদীপ্ততার বিষয়টি আনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে নেতা এবং হাফিজের প্রথম দিককার যে সংলাপগুলো, নাটকটি পরিসরে খুবই ছোট, একেবারে স্বল্প পরিসরের একটি নাটক। সেখানে নেতা এবং হাফিজের যে সংলাপ কৌতুকাবহ, হাস্যরস এখানে রয়েছে। মানসিক শক্তির যে ব্যাপারটা আমরা দেখি যে ভাষা আন্দোলনের স্মৃতি একটি জাতির সংগ্রামী ইতিহাস হিসেবে এখানে চিত্রিত হয়েছে এবং কিভাবে জাতির ঐক্যের প্রতীক হতে পারে সেই বিষয়টিও এই নাটকে উঠে এসেছে। সুতরাং মানসিক শক্তির যোগান বা প্রেরণা হয়ে এই নাটকটি আমাদের সবার কাছে গুরুত্ব পাচ্ছে। আর বুদ্ধিদীপ্তটা যেটি তৃতীয় শর্ত, সেখানে কবর নাটক অতীতের স্মৃতিকে শুধু স্মরণ করলেই যে হয় না সেটি শেখাচ্ছে এবং পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পথে যে আমাদের এগোতে হবে, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ যে বজায় রাখতে হবে সেই ব্যাপারেও এক ধরনের ইঙ্গিত দিচ্ছে। তো পেপোস থিয়েটারের আঙ্গিকে বা পেপোস থিয়েটার তত্ত্বের উপরে ভিত্তি করেও এটিকে আলোচনা করা যায়। আরেকটি জিনিস, আরেকটি তত্ত্ব, আরেকটি বিষয় আমার মনে হয়েছে, সেটি হলো যে পরাবাস্তবতাবাদ ছাড়াও আমরা কবর নাটকটিকে অ্যাবসার্ডবাদের আওতাতেও চিন্তা করতে পারি। কারণ মার্টিন এসলিন, যিনি অ্যাবসার্ডবাদের জনক, তিনি তার থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড গ্রন্থে যে কথাটি বলেছেন অ্যাবসার্ড নাটক সম্পর্কে, সেটি বলছি: The theatre of the absurd speaks to the deeper level of the audience's mind. It activates psychological forces, releases and liberates hidden fears and repressed aggressions. And above all, by confronting the audience with a picture of disintegration, it sets in motion an active process of integrative forces in the mind of each individual spectator. এই যে তত্ত্ব উনি দিয়েছেন, এটাকে যদি আমি বলি, পরিষ্কার করে যে বক্তব্যটি আসে সেটি হচ্ছে অ্যাবসার্ড নাটক জীবনের নিশ্চিতিকে হারিয়ে ফেলার ভয়কে, দুঃখ বোধকে আপাত বিরোধী সত্যের মাধ্যমে দর্শকের চেতনার গভীরতম স্তরে জাগ্রত করে। কতগুলো বিচ্ছিন্ন মানসিক চিত্রকে একত্রীভূত করে মানুষের যন্ত্রণাময় মনের বিশেষ অবস্থাই শুধু নয়, বরং জীবনের অর্থহীনতা, অসংলগ্নতা, মূল্যহীনতা এসব বিষয়ও উঠে আসে অ্যাবসার্ড নাটকে। আমার এই চিন্তার সমর্থনে আমি বিশ্বজিৎ ঘোষ স্যারের একটি উক্তি পাঠ করছি। তিনি বলেছেন, কবর নাটকের বিষয় উপস্থাপনা ও সংলাপ সৃজনে জার্মান অভিব্যক্তিবাদী নাট্যকারদের প্রেরণা যেমন আছে, তেমনি আছে অ্যাবসার্ড নাটকের আগ্রহ। ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা এই নাটকে চেতন অবচেতনের বিহ্বল প্রকাশ ঘটেছে। নাটকের প্রথমাংশে আছে বাস্তব জগতের চিত্র, যেখানে পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার সব দেহ রাতের অন্ধকারে কবরে পুঁতে ফেলার প্রচেষ্টা। কিন্তু গোরস্থানে মুর্দাসত্ব অবস্থায় নেতা এবং হাফিজের কথোপকথন, মুর্দা ফকিরের কর্মকাণ্ড এবং অদৃশ্য ছায়ামূর্তির মঞ্চ প্রচলন নাট্যকাহিনীতে একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে, যা বিশ্বাস এবং যুক্তির সীমানা অতীত। তো অ্যাবসার্ড তত্ত্বের আলোকেও প্রাবন্ধিক অনেকগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আমি আবারও বলছি যে হ্যাঁ, যেহেতু এটি কালোত্তীর্ণ নাটকটি, কালে কালে আমরা গণ্ডিবদ্ধ কোনো আলোচনায় বলয়ের ভিতরেই থাকবো না, আমরা বলয়টাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, আমরা আরো অনেক দিক থেকেই এটিকে আলোচনা করতে পারি। তো সেই দিক থেকে অ্যাবসার্ডবাদ এই আলোচনায় আসতে পারে। আরো একটা জিনিস মনে হয়েছে, এই যে মুর্দা ফকির, কবর থেকে উঠে আসা লাশেদেরকে কবর থেকে তারা শুতে চায় না, ফিরে যেতে চায় না, তাদেরকে ডাকে যে তোমরা সবাই উঠে এসো, উঠে এসে স্ফূর্তি করে উঠে এসো।
এই আহ্বানটি আসলে সবসময়ের জন্য। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রাবন্ধিক নিজেও বলেছেন এই বিষয়টি যে ৭১-এর মুক্তিযুদ্ধেও এটি একটি অনুপ্রেরণা হয়েছিল। কখনোই আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ যতদিন থাকে, স্বৈরতন্ত্র যতদিন থাকে বা দমন পীড়ন অত্যাচারের বিষয়গুলো যখনই সম্মুখে আসে তখনই এই চরিত্রগুলো অন্যতম অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। নুরুদ্দিনের সারা জীবনের কথা মনে পড়ে, যে আব্বাসের যে শেষ উক্তি, সেখানে এইরকমই একটা সংলাপ যে ধৈর্য সবে ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে না লাগুক বাহে ১, ২ কিংবা কয়েক জীবন। আসলে এই সংগ্রাম, আন্দোলন, পরিবর্তনের চেষ্টা, প্রতিরোধ বিষয়গুলো কখনোই ফুরিয়ে যায় না। আমি মনে করি যে স্মৃতির রাজনীতিতে কবরের মতো নাটক চির অম্লান এবং ফ্যাসিবাদের বিপক্ষে চিরকালই উচ্চকণ্ঠ। শেষ বাক্যে বলতে চাচ্ছি যে সাহিত্য, বিশেষত নাট্য সাহিত্য, কেবল বিনোদন নয়, যুগে যুগে সমাজকে জাগিয়ে তোলার মোক্ষম, শক্তিশালী, উপযুক্ত ও গ্রহণযোগ্য একটি মাধ্যম। সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন আলোচনা করবেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক সুমন রহমান। অধ্যাপক সুমন রহমানকে আলোচনা করবার জন্য অনুরোধ। ধন্যবাদ। অনুষ্ঠানের সভাপতি আলোচক শামান মৈশান, অধ্যাপক ফারহানা আক্তার, আমাদের স্বাগত বক্তা ডক্টর সোহাগ আমিন, উপস্থিত সুধীজন, সবাইকে এই শীতের শুভেচ্ছা। নানা কারণে আমি আসলে এই আলোচনায় কোয়ালিফাই করি না। প্রথম কোয়ালিফাই করি না বিকজ আমি নাটক কখনো করিও নাই, নাটক কিছু পড়েছি, নাটক দেখেছি খুব কম, তো এটা একটা বিষয়। আর এই যে প্রবন্ধটি শামান মৈশান পড়লেন, সেখানে দুটো প্রবন্ধের রেফারেন্স আছে, প্রধান দুটো রেফারেন্স। একটা হচ্ছে সৈয়দ জামিল আহমেদের একটি প্রবন্ধ যেটি আমি পড়িনি, এবং মোহাম্মদ আজমের একটি প্রবন্ধ আনফর্চুনেটলি যেটি আমি পড়িনি। আমার এখানে দাঁড়ানো উচিত কি আমি ভাবছিলাম, পরে মনে হলো যে একটা কারণে আমি দাঁড়াতে পারি, একটা ছোট স্মৃতি আছে। কবর নাটক তো খুব জনপ্রিয় নাটক। এই নাটকটি আমাদের কলেজে বিভিন্ন সময়, আপনাদের কলেজে মঞ্চস্থ হয়েছে, তো আমাদের কলেজে এটা মঞ্চস্থ হয়েছিল। তো ওইখানে অডিশন দিয়েছিলাম। জানেন এখানে 3টা ক্যারেক্টার হচ্ছে প্রধান, নেতা, হাফিজ এবং মুর্দা ফকির। তো বড় ইচ্ছা ছিল মুর্দা ফকির বা এই নেতা এখন একটা ক্যারেক্টার পাবো, আমাকে লাশের ক্যারেক্টার দেওয়া হয়েছিল। তো এই ক্ষোভের প্রতিবাদে আমি আর ওই নাটকটি করিনি। তো তখন আমি আমার নাটক মানে অভিনেতা হওয়ার প্রতিভা তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার কপালে অভিনেতা হওয়ার সুযোগ নেই। যেরকম একটি ছোট নাটকে আমি একটা ভালো চরিত্র পেলাম না, মানে লাশের চরিত্রটা ডেফিনেটলি সাহিত্যিকভাবে খুবই মূল্যবান, কিন্তু আপনি চিন্তা করেন স্টেজে তো আপনার কিছুই করার নেই, আসলে একটা ডায়লগ, হ্যাঁ, একটু বলে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওখানে যিনি আসলে প্রযোজক ছিলেন, তিনি একটা পিকুলিয়ার ভাবে জিনিসটাকে সেট করেছিলেন, একদম এই কাপড় টাপড় পেঁচিয়ে এক ধরনের কায়দায় এই লাশগুলোকে সেট করেছিলেন। তো এটা খুবই ইয়ে ছিল। আচ্ছা, তো এই অজুহাতে ভাবলাম যে মোহাম্মদ আজম যখন দাবি করেছেন যে আসবো, আর শামান মৈশান আপনারা জানেন উনি কিছুদিন আগে একটা দারুণ অ্যাকশন থিয়েটারই তো বলবো না, এটা অ্যাকশন থিয়েটার, এটি বেশ দেশ জুড়ে বেশ আলোচিত হয়েছে একটি থিয়েটার তিনি করেছেন জুলাইয়ের উপরে। তো তারপরে তার সাথে আমার দেখা হয়নি, ভাবলাম যে এই সুযোগটা নিয়ে অন্তত শামান মৈশানকে ব্যক্তিগতভাবে একটা অভিনন্দন তো জানানো দরকার। অত্যন্ত সুন্দর টেলিভিশনে চলাকালী দেখেছি, খুব সুন্দর একটা কাজ, সমসাময়িক শিল্পীর কাজ তৈরি, সমসাময়িক হওয়া, এবং যেটা কবর নাটক, যেটা কবর নাটকটা এত শক্তিশালী একটা নাটক যে আপনি খেয়াল করে দেখেন যে শামান মৈশানকে কতগুলো ছুরি কাঁচি তলোয়ার নিয়ে নামতে হয়েছে নাটকটাকে ধরার জন্য, কত হাজার হাজার তত্ত্ব তিনি এদিক দিয়ে কোপাচ্ছেন তো ওদিক দিয়ে ছাড়ছেন, এবং আমি আপনাদের ধৈর্য দেখে রীতিমতো অবাক হচ্ছি
আপনারা নিঃসন্দেহে অনেক বিদগ্ধ মানুষ, মানে এই তত্ত্বের কচকচানি অবশ্য শ্যামল মৈশানের খুব উপস্থাপনা খুবই মনোরম, যে কারণে হয়তো আমরা উঠে তো উঠতেই নাই। আমি নিশ্চিত যে আমি যদি এই আলোচনা শুরু করতাম আপনারা কেউ থাকতেন না। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে দুটো প্রকল্পনা যার উপরে তিনি বলেছেন যে একটি নতুন দিশা তিনি খুঁজে পেয়েছেন কবর নাটকের আলোচনায়। এটা হচ্ছে যে লিটারারি স্টাডিজ থেকে কবর নাটকটিকে একটা আলোচনার ধারা বাংলা সাহিত্যে আছে, সাহিত্য গুণ মোদ্দা কথা যেটা। আর হচ্ছে সৈয়দ জামিল আহমেদ যেটি করেছেন থিয়েট্রিক্যাল স্টাডিজ, অর্থাৎ এই বিভিন্ন প্রোডাকশন নিয়ে তিনি নাটকের বিভিন্ন প্রোডাকশন নিয়ে বিভিন্ন সময়ে কি কি প্রোডাকশন কোন প্রেক্ষিতে তার একটা আলোচনা, সেটার একটা কালচারাল পলিটিক্স বুঝবার চেষ্টা তিনি করেছেন। তো শ্যামল মৈশান বলেছেন যে দুটো আলোচনাই আসলে এক ধরনের খণ্ডিত। লিটারারি স্টাডিজ থেকে দেখলেও এটা পারফরমেন্সের জায়গাটা ধরা যায় না, আবার পারফরমেন্স স্টাডিজ বা থিয়েট্রিক্যাল স্টাডিজের জায়গা থেকে দেখলেও লিটারারি স্টাডিজের নাটকের যে গুণ, না সাহিত্য গুণ বা নান্দনিক গুণ, এস্থেটিক প্লেজার যেটা, সেই প্লেজারটা যেন আমরা হারিয়ে ফেলি। তো তিনি একটা সমন্বিত চেষ্টা করেছেন যাতে দুটো জিনিসই বহাল থাকে এবং এইভাবে একটা আলোচনা করা যায়। তো এটা করতে গিয়ে তিনি হারমোনিটিক্স অর্থাৎ অর্থবিজ্ঞান, যেটা পরবর্তী ভার্সন সেমিওটিক্স বা সেমিওলজিক্যাল স্টাডিজ, অর্থ যে একটা কিছুর একটা অর্থ আছে, যে অর্থটা এখানে আপনি লিখেছেন আপনি নিজেও জানেন না, আমি আবিষ্কার করলাম। এই তত্ত্বের অনেক আমি আমার তত্ত্বের মধ্যে চলে যাচ্ছি, এই তত্ত্বেরও অনেক সীমাবদ্ধতা আছে, যে যেন একটা অর্থ কোথাও আছে, রিয়েলি এক্সিস্ট করে। তো যারা এসব নিয়ে কাজ কারবার করেন তারা বলেন আসলে অর্থ তো এনকোডেড। স্টুয়ার্ট হল যেমন বলেন যে যিনি বানান, যিনি নাটক লেখেন, তিনি একটা অর্থ এটার মধ্যে দেন। আর যিনি আসলে সরকারের মন্ত্রী মিনিস্টাররা বসেছিলেন সেখানে তিনি নুরুল দিনের সারা জীবন আবৃত্তি করছেন। তো এটা দেখবার পরে ধরেন এই পরিবর্তিত প্রেক্ষিতে আপনার জুলাইয়ের এই ঘটনার পরে যখন আপনি ক্লিপটা দেখবেন, যখন আপনি জানবেন যে এই লোকগুলোর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে সরিয়ে পাচার করে নিয়ে গেছে এবং এত সব হত্যাযজ্ঞ ঘটিয়েছে, তারপরে যখন আপনি দেখবেন যে নুরুল দিনের বিপ্লবী ডাক দেওয়া হয়েছে তাদের সামনে, কেউ একজন দিচ্ছেন। এই আসাদুজ্জামান নূরি যখন এই ডাকটি দিয়েছিলেন তার নিজের পারফরমেন্সে, সে 20 years ago, 20 বছর আগে, আমরা সবাই বিপ্লবী জোশে মানে আমাদের রুম দাঁড়িয়ে গিয়েছিল। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আবার এই ফ্যাসিস্ট রেজিমের এই মন্ত্রীদের সমাবেশে তিনি ডাক দিলেন এবং আমরা যখন এটা দেখলাম, আমরা কিন্তু একটা অপোজিশনাল কনজাম্পশন করলাম, আমরা হাসলাম। আমরা কে যেন বলছিল যে নুরুল দিনের জন্যই মায়া লাগছে আর কি। তো ব্যাপারটা এরকম আর কি। সো টেক্সট এবং কনটেক্সটের সম্পর্কটা এরকম। টেক্সট যেরকম ভাবে লিখিত হয়, বিভিন্ন প্রেক্ষিতে তার কনটেক্সট চেঞ্জ হয় এবং তখন আপনার তথ্য লাগে। ফলে আমি আশ্চর্য হচ্ছি না যে শ্যামল মৈশান অনেক তথ্যের অবতারণা করছেন। সেটি বেসিক্যালি এই অত্যন্ত সুন্দর একটা আর্ট ওয়ার্ককে ধরবার চেষ্টা, নানান ভাবে তিনি ধরবার চেষ্টা করেছেন। এবং তথ্যের কাজ কি প্রশ্ন হয় যে তথ্যের কাজ কি? তথ্যের কাজ তো আসলে বাস্তবতাকে ব্যাখ্যা করা। একটা খুবই সিম্পল জিনিস। আপনি থিয়েটারে নাটক দেখতে বসেছে এক কেরানি, তার হঠাৎ করে হাঁচি এসছে, সেই হাঁচিটা সে দিয়েছে, সামনের লোকটা বিব্রত করে কোটটা তুলে পিছনে তাকালেন। তখন কেরানি দেখলো যে তার বস সামনে বসা, তারপর হাঁচি মেরেছে। আন্তন শেখবের বিখ্যাত কেরানির গল্প। এইটুকু বাস্তবতার উপরে কত হাজার হাজার তত্ত্ব যে তৈরি হয়েছে। কেন এরকম হবে? একটা হাঁচি তো আসলো, এটা নিয়ে এমন নানা রকমের তত্ত্ব, নানা রকমের ইন্টারপ্রিটেশন এন্ড ওভার ইন্টারপ্রিটেশন। তো অনেক সময় সুশান্ত সন্দ্রাক যেমন বলেন যে
তার একটা বিখ্যাত লেখা আছে এগেইনস্ট ইন্টারপ্রিটেশন, বা ধরা যাক উম্বার্তো ইকোর বিখ্যাত বই আপনারা পড়েছেন ইন্টারপ্রিটেশন এন্ড ওভার ইন্টারপ্রিটেশন। যে হ্যাঁ ইন্টারপ্রেট আমরা করব, কিন্তু যেই কাজটিকে আমরা ইন্টারপ্রেট করব সেটির যে ইনহারেন্ট বিউটি এবং এটা যে নুয়ান্সেস, সেগুলো কি আমরা আমাদের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসলে কোথাও খুইয়ে ফেলছি কিনা, এই ফাইন লাইনটা আমাদের ধরতে পারতে হবে। তখনই কেবল ইন্টারপ্রিটেশন কুড বিকাম এ বিউটি, সুন্দর হয়ে ওঠে। যখন আমরা সেই লক্ষ্মণ রেখা ক্রস করি তখন আর ইন্টারপ্রিটেশন আমাদের জন্য বারবারই হয়ে যায়। তো আমি মনে করি যে আমাদের সৌভাগ্য যে শামন মৈশান অত্যন্ত সুনিপুণভাবে এতগুলো তত্ত্বের অবতারণা করেছেন এবং এই ফাইন লাইন মেনটেন করে তিনি করেছেন। তিনি যেখান থেকে আসলে যেই ইনস্ট্রুমেন্টটা নিতে হবে সেটি নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, তারপর সেটিকে ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, তারপর আরেকটি তত্ত্ব নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, ছেড়ে দিয়েছেন। তো এরকম এটা খুবই আমি বলবো যে তিনি বলছেন পরাবাস্তববাদী আলোচনা। আমি ঠিক নিশ্চিত না পরাবাস্তববাদী সাহিত্য আলোচনা আমি নতুন শুনেছি শব্দটা, পরাবাস্তববাদ আমি শুনেছি, আমি স্বীকার করি, কিন্তু আমি মনে করি যে তিনি যে আলোচনাটি করেছেন আমরা যেভাবে সেটিকে বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি ক্রিটিক্যাল রিয়েলিস্ট ক্রিটিসিজম, মানে ক্রিটিক্যাল রিয়েলিজম। এটা রিয়েলিজমের উপরে, নাটকটি রিয়েলিজমের উপরে, এটা অত্যন্ত রিয়েলিস্টিক নাটক। এবং আপনি বলবেন হ্যাঁ কিছু তো ছায়ামূর্তি আছে, লাশ আছে, হ্যাঁ সেটাকে আপনি ম্যাজিক রিয়েলিস্টিক বলতে পারেন, সাররিয়ালিস্টিক বলতে পারেন, কিন্তু আলটিমেটলি যখন এটিকে আপনি ইন্টারপ্রেট করবেন একটা ডিসকোর্সের মধ্যে, সেই ডিসকোর্সটা মোহাম্মদ আজমের ন্যাশনালিস্টিক ডিসকোর্স হতে পারে বা আরো অন্যান্য যে কোনো ছাঁচের মধ্যে যদি আপনি আলোচনাটা নিয়ে আসেন, তখন আপনি আসলে যেটা করেন সেটি একটি বিশ্লেষণী আলোচনা করেন, বিশ্লেষণী বাস্তবতার একটা চেহারা আপনি তুলে ধরেন। এবং তাত্ত্বিকদের সমস্যাও আছে। তাত্ত্বিকরা আসলে একটা আর্ট থেকে, আমি নিজেও তাত্ত্বিক, সে অর্থে আত্মসমালোচনা বলবো যে একটা আর্ট থেকে আসলে তারা ততটুকুই পিক করে যতটুকু তাদের দরকার, বাকিটা পিক করে না। এটা অনেক সময় চালাকি হয় এবং এই চালাকির কারণে অনেক সময় আর্ট ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আর্টের একটা খুবই দারুণ সৌন্দর্য আছে, যেটি মৈশান বলছিলেন যে কবর নাটকের ক্ষেত্রে, যে এটি আসলে এমনই মানে নিটোল কমপ্লিট একটা ক্রিয়েশন যে এটিকে আসলে নানান সময় নানান ভাবে ইন্টারপ্রেট করা যাচ্ছে। যেটি আপনার 53 সালে কারাগারে নাটকটি মঞ্চস্থ হয়েছে, সেখানে এটির একটা অর্থ নিশ্চিতভাবে দাঁড়াচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে। তো আবার দেখা যাচ্ছে 72-তে যখন মামুনুর রশিদরা করছেন, আরণ্যক করছেন, তখন তো নিশ্চিতভাবে প্রেক্ষাপট আছে 71। সো এটার একটা দারুণ অর্থ দাঁড়াচ্ছে। এখনো যদি আপনি সেটা ধরা যাক রায়ের বাজারেই যদি আমরা এই নাটকটি করি উইথ নিউ কনটেক্সট, নিশ্চিতভাবে আমরা সবাই কানেক্ট করতে পারবো যে আচ্ছা এটা তো এই সময়ের নাটক। আর্ট এইভাবে সবসময় কন্টেম্পোরারি থাকে, পিওর আর্ট, পিওর বলি না, ট্রু আর্ট, আবার ট্রু আর্ট বলাটা ডিফিকাল্ট। আর্ট সবসময় নিজেকে কন্টেম্পোরারি করে রাখে, করতে পারে আর কি, হয়ে যাওয়া আর্ট। হ্যাঁ, সে আর্টের এটা একটা শক্তি। এবং উনি বলেছেন যে আসলে তত্ত্বগুলো সবসময় লিমিটেড, তত্ত্বগুলো সবসময় আপনি একসময় খুবই একটা ফ্যাশন ছিল সবকিছুকে ন্যাশনালিজমের লেন্সে দেখা। হ্যাঁ, এটা কতখানি ন্যাশনালিস্টিক, আমরা নিজেরাও প্রচুর আলোচনা করেছি ন্যাশনালিজমের লেন্সে, সবখানে ন্যাশনালিজম আবিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। এখন আপনি যখন ধরা যাক আপনি যদি এমন একটা বাস্তবতায় পৌঁছে যান যেখানে, যেটাকে আমরা বলি পোস্ট ন্যাশনালিস্টিক রিয়ালিটি, তখন কিন্তু ন্যাশনালিস্টিক বাস্তবতা আপনার খুব একটা কাজে লাগবে না। আপনি খেয়াল করে দেখেন যে বাঙালি জাতীয়তাবাদ যে হেজিমনিক ইডিওলজি আমাদেরকে গত 2 দশক ধরে আমাদের সামনে দাঁড় করানো ছিল, এবং সে সময় আমরা প্রচুর নাটক, সিনেমা, উপন্যাস শুনেছি। বাংলা একাডেমি তো নাকি প্রচুর বই যন্ত্রস্থ হয়ে আছে। তো এই বইগুলো এখন কে পড়বে? এই নাটকগুলো কে দেখবে?
এখন এটি শুধু যে আমি বলবো যে রাজনৈতিক কারণে তা না, নান্দনিক চাহিদা হয়তো ফুরিয়ে গেছে। আপনি একটা হাতে নিয়ে পড়ে দেখেন, চেষ্টা করেন না, আপনি কি আগের মতো এঙ্গেজ করতে পারছেন কিনা, কতখানি এঙ্গেজ করতে পারছেন। কেন? কারণ আপনি একটা ডিফারেন্ট মাইন্ড ফ্রেমে হয়তো চলে গেছেন, হয়তো আপনি আর ওই বাস্তবতার সাথে রিলেট করতে পারছেন না। এবং সেক্ষেত্রে একটা জিনিস বলা খুব জরুরি, সেটা হচ্ছে যেটি শামান মৈশান বলছেন, আমি জাস্ট রিইটারেট করছি, এটা হচ্ছে আপনি যখন কোনো আসলে সাহিত্য কর্ম করতে যান, মানে মাইনর লিটারেচার, মেজর মাইনর ডিফারেন্স করাটা আবার ঝুঁকিপূর্ণ, তারপরে বলছি একটা বড় অংশের লিটারেচার তারা আসলে এক অর্থে তত্ত্বের দাসত্ব করে। তাদের সামনে একটা তত্ত্ব থাকে, তত্ত্বটার সাপেক্ষে একটা বাস্তবতাকে তারা তৈরি করার চেষ্টা করে। একটা তত্ত্ব, একটা আদর্শ, গল্পটা তার মাধ্যমে এই আদর্শকে দাঁড় করানোর জন্য গল্পটা তৈরি করে। তো যখন আদর্শটা বাতিল হয়ে যায়, গল্পগুলো অটোমেটিক অবসলিট হয়ে যায়। তো আপনি যেমন আর্টিস্ট হিসেবে আপনার কাজ কি? আর্টিস্ট হিসেবে আপনার কাজ হচ্ছে এই যে তত্ত্বগুলো আছে, যেগুলোকে মনে হচ্ছে খুব ফ্রেন্ডলি, এগুলোর সাথে একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি করা। নিশ্চিতভাবে প্রত্যেকটা তত্ত্বই আসলে একজন আর্টিস্টের শত্রু, কারণ সে কোনো না কোনো ভাবে একটা ডিস্টর্টেড লেন্স আপনার সামনে হাজির করে। কিছুদূর পর্যন্ত আপনাকে সে একটা সাহারা দিতে পারবে, তারপরে কিন্তু আসলে সে দিতে চাইবে, কিন্তু আপনার বা আমাদের উচিত হবে তার হাতটা ছেড়ে দেয়া, কারণ এরপর রাস্তাটা আমাদের করতে হবে। আদারওয়াইজ আই উইল বি সেকেন্ডারি টু দ্য পিস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং অর থিওরি। আর্টের কাজ সেটা নয়। তো আমি মনে করি যে এই জিনিসটা একটা জিনিস, যেহেতু জামিল আহমেদ এখানে নেই, শামান মৈশান তার একটু সমালোচনা করেছেন, তো সেই জায়গায় দুইটা জায়গা আমি মনে করি, একটা জায়গায় আমি জামিল আহমেদের সাথে খুবই একমত, সেটি হচ্ছে তিনি বলছেন যে তিনি 2016-তে বলছেন তার একটা প্রবন্ধে যে কবর নাট্যের বাঙালি জাতীয়তাবাদ আদতে তৎকালীন পূর্ব বাংলার মুসলমানদের সাংস্কৃতিক, এটা আমি রিলেট করতে পারি। হ্যাঁ, এটা 2016-তে উনি বলেছেন, এখন না, মনে রাখতে হবে। আর হচ্ছে একটা বিষয় আমি শামান মৈশানের সাথে একমত, দ্বিমত পোষণ করছি। তিনি বলছেন যে এই যে নাটকটি আসলে একটি কারাগারে প্রথম মঞ্চস্থ হয়েছিল, এইভাবে লেখা হয়েছিল, এইভাবে ডিরেকশন করা হয়েছিল, এবং সেখানে আসলে নাটকের কুশীলব এবং দর্শক সবই হচ্ছে কয়েদিরা, এবং কয়েদিরা মানে তখনকার কমিউনিস্ট পার্টির কয়েদি, তাদের নাম ধামও এখানে আছে কিছু, তারা আসলে বেসিক্যালি এই নাটকের কুশীলব এবং দর্শক। ফলে তিনি বলছেন যে জামিল আহমেদের বক্তব্য যে তাদের কাছে এই নাটকের সাংস্কৃতিক জাতীয়তাবাদ মূলত ইতিমধ্যে কনভিন্সড হয়ে থাকা দর্শক শিল্পীদের আবার কনভিন্স করে। অর্থাৎ কবর নাটকে যা দেখানো হবে সেটা তারা, এটার সাথে তার আগে থেকেই একমত, তারপরও এটা পারফর্ম হচ্ছে এবং তার আবার একমত হচ্ছে। তো এইটাকে তিনি বলছেন অ্যাকসেপ্টেবল অ্যাকশন, অর্থাৎ কোনো আনপ্রেডিক্টেবল কোনো সিচুয়েশন এখানে তৈরি হচ্ছে না দর্শকদের জন্য, কারণ দর্শকরা আসলে এরকম একটা অর্থ উৎপাদন এখানে হবে, সিচুয়েশন যাই হোক, ঘটনা যাই হোক, যে অর্থটা উৎপাদিত হবে সেই অর্থটার সাথে দর্শকদের একটা ঐকমত্য আছে, যে কারণে জামিল আহমেদ দাবি করছেন যে এই নাটকের আসলে সাবভার্সিভ পটেন্সি কমে যায়, এবং পরবর্তীতে কমে যাচ্ছিল, যে 71-এর পরে কমে গেছে, বিকজ আর ওই রকম কোনো অডিয়েন্স নাই যে অডিয়েন্স আসলে এটার সাথে নেগোশিয়েট করবে কোনো না কোনো ভাবে, অথবা এটাকে অপোজ করবে, মানে অপোজিশনাল পজিশনে থেকে নাটকের অর্থটাকে গ্রহণ করবে এবং তার পজিশন চেঞ্জ করবে, মানে এরকম ট্রান্সফরমেশন অফ দ্য অডিয়েন্স ঘটার সম্ভাবনা কম, এটি জামিল আহমেদ বলছেন। তো সেখানে শামান মৈশান ভালো বলেছেন, তিনি বলেছেন যে আসলে এই যে মানে তার বক্তব্য হচ্ছে যে একটা দমনমূলক রাষ্ট্র ব্যবস্থায় ভয়ের সংস্কৃতি ভেঙে 53 সালে যে
কারানাট্য হিসেবে এই নাটকটা লেখা হলো, এটা তো একটা কালচারাল রেজিস্ট্যান্স, এটা তো একটা অভূতপূর্ব ঘটনা। অর্থাৎ আপনি চিন্তা করেন যে কয়েদিরা একটা নাটক করবে, লাশ নিয়ে একটা নাটক কয়েদিরা করবে, ওখানে একটা নাটকের পরিস্থিতি ইটসেলফ একটা সাবভার্সিভ অ্যাকশন। কারণ ওখানে তো আসলে কয়েদখানা মানে কি ডিসিপ্লিনিং, তাই না? ওখানে কারেকশন ফ্যাসিলিটিস খুব ভালো করে বললে আর কি, অর্থাৎ তারা সিভিলাইজড সিটিজেনে পরিণত হবে। কিন্তু সেখানে তো তারা যে নাটকটা করছে এটা তো মোটেও সিভিলাইজড সিটিজেনে পরিণত হওয়ার কোনো ঘটনা না, বরং খুবই সাবভার্সিভ ওয়েতে তারা আসলে আরো আনসিভিলাইজড আনসিভিল একটা কমিউনিটি হিসেবে নিজেদেরকে তৈরি করছে। সেই অর্থে এটা সাবভার্সিভ। তো এটি আমার কাছে মনে হয়েছে খুবই চমৎকার একটি সমালোচনা জামিল আহমেদের। আমার মনে পড়ে যে ওয়েটিং ফর গডো, স্যামুয়েল ব্যাকেটের নাটকটি, আমাদের বিখ্যাত নাট্যকার আশিস খন্দকার, আমরা যখন ছাত্র ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন তিনি একবার সিদ্ধান্ত নিলেন যে নাটকটি মঞ্চস্থ করবেন ইয়েতে, গ্যারেজে, বিশ্ববিদ্যালয়ের বাস যে গ্যারেজে থাকে, কালো চিটচিটে গ্যারেজ, সেখানে এই নাটকটি মঞ্চস্থ করবেন। আমরা তো সবাই অবাক, কেন এখানে হবে, কেন? এটা একটা অ্যাবসার্ড নাটক। আর তখন অ্যাবসার্ড বলতে আমাদের একটা ধারণা ছিল যে এলিট, যেটা এলিট অ্যাবসার্ড নাটক, এটা তো একটা এরকম একটা জায়গায়। সাইদ আহমেদ এই মানে এটার কারণ হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে সাইদ আহমেদ, কারণ উনি নিজে খুব এলিট ছিলেন। তো আমাদের ধারণা ছিল উনি যেহেতু অ্যাবসার্ড নাটকের ব্যবসা করেন, কাজে অ্যাবসার্ড নাটক মাত্রই এলিট নাটক হবে। কিন্তু আশিস খন্দকার আবার এটা ভেঙে টেকে ওই গ্যারেজে নিয়ে এটা এই নাটককে ঢুকালেন। তো তাতে অনেক এলিট নাট্যপ্রেমী মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু তিনি আর নাটকটি এখানে করতে পেরেছিলেন। তো এরকম কিছু সাবভার্সিভ কাজকর্ম নাটক নিয়ে আমরা দেখি। তো আমি বলবো যে শামন মৈশানের এই আলোচনা আরো অনেক আলোচনার দুয়ার খুলে দেবে, এবং যে যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, শুধু কবর নাটক না, পরবর্তীতে আপনারা যারা অপরাপর শাস্ত্র, নাটক বা কবিতা বা সাহিত্য নিয়ে আলোচনা করবেন, এবং এই যে আলোচনার যে একটা লেন্স, নতুন লেন্স তিনি এখানে হাজির করেছেন, যেটিকে আমরা বলি কালচারাল স্টাডিজ ফ্রেমওয়ার্ক। সো এই কালচারাল স্টাডিজ ফ্রেমওয়ার্কে আসলে সাহিত্যকে দেখা, মানে কালচারাল স্টাডিজ ফ্রেমওয়ার্ক এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনি লিটারারি স্টাডিজও আপনি যোগ করতে পারবেন, অর্থাৎ সাহিত্য বা নাটককে সাহিত্য আকারে তার নান্দনিক গুণগুলো দেখতে পারবেন, তার সাথে সমাজ সংশ্লিষ্টতার রাজনীতিটাও দেখতে পারবেন। একটা হলিস্টিক একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি এই ধরনের একটা আলোচনা করতে পারেন, এবং এরকম একটা মাল্টি ডাইমেনশনাল নাটক কবরের মতো, যেখানে একই সঙ্গে খুবই চমৎকার অ্যাস্থেটিক এলিমেন্টস আছে, একই সঙ্গে পারফরমেন্সের একটা চমৎকার নির্দেশনা আছে, এবং এই একই সঙ্গে এটা এত অদ্ভুতভাবে রাজনৈতিক ইঙ্গিতবাহী, সাররিয়াল। তো এটাকে আসলে একটা অ্যাঙ্গেল থেকে এটা বোঝা খুব মুশকিল। সেই অর্থে আমি বলবো যে ওনার এই প্রচেষ্টাটা খুবই সময়োচিত, এবং আমি আশা করি তিনি এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমবেত সুধী, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। এবার সভাপতির ভাষণ। সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি এখন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে বিনীত অনুরোধ করছি। শ্রদ্ধাভাজন উপস্থিতি, আমরা 4:20-এ শুরু করেছিলাম, ফলে 2 ঘন্টার রেঞ্জে শেষ করা গেল না, কারণ আমাদের প্রাবন্ধিক এত দারুণ পারফর্মার, তিনি আন্দাজ করতে পারছিলেন যে তার পারফরমেন্স ভালো হচ্ছে, আমি পরিষ্কার টের পাচ্ছিলাম, এবং তিনি পারফর্ম করেছেন শেষ পর্যন্ত। তিনি যে শুরু করেছিলেন, তিনি খানিকটা অসুস্থ, তার কোনো লক্ষণ না দেখি দারুণ। আমি অন্য সবকিছুর আগে তার এই পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পারফরমেন্স কথাটা আমি শুধু এই ধন্যবাদ বা প্রশংসা করার জন্য তুলি নাই, অন্য কারণে তুলেছি। আপনারা খেয়াল করেছেন, এবং আমি একটু বিনয়ের সঙ্গে বলবো, আমাদের দুজন আলোচক এই ব্যাপারটা একটু পাশ কাটিয়ে গেছে। সেটা হলো পারফরমেন্স
আজকের প্রাবন্ধিকের আলোচনার প্রধান বিষয়। টেক্সট বিচিত্রভাবে অর্থবহ হয়, সময়ের কনটেক্সটে, স্থান এর কনটেক্সটে, এবং আরো বিচিত্র যে সমস্ত উপাদান পারিপার্শ্বিকতা তৈরি করে তার প্রত্যেকটাই আসলে অর্থ উৎপাদনে অংশগ্রহণ করে। তার মধ্যে আমরা যদি অন্য সবগুলোকে রেখে, মানে অন্যগুলোকে কোনোভাবেই খাটো না করে আমরা যদি এর পারফরমেন্সের ব্যাপারটা প্রধান করে তুলি, তাহলে একটা আলোচনা যে এরকম হতে পারে, সামান মহসেন আসলে তত্ত্বীয় এবং প্রায়োগিকভাবে সে আলোচনাটা করেছেন। এই আলোচনাটা যে আমার কাছে অন্তত দারুণভাবে অর্থবহ হয়েছে তার একটা মাত্র উদাহরণ আমি দিচ্ছি। আমি তার প্রবন্ধে যখন পড়েছিলাম তখন আমি সেখানে একটা ছোট্ট অংশ দেখলাম একটা হেডলাইনের মধ্যে যে এই নাটকের বীজ কি। আপনাদের মধ্যে যারা সবচেয়ে শ্রুতিধর তারা নিশ্চয়ই মনে রাখতে পেরেছেন যে এখানে বক্তৃতাও তিনি এটা বলেছেন। তা আমি বললাম যে এটা কেন লিখলো, এটা তো তাৎপর্যহীন, থিম টিম আর কি। কিন্তু সামান যখন এখানে সেটা প্রেজেন্ট করছিলেন তখন আমি দেখলাম যে ওই সাদামাটা দুটো বাক্য অসামান্য তাৎপর্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা যারা মনে করতে পারছেন তারা খেয়াল করবেন যে সামান পারফর্ম করছিল এবং সে বলছিল এটা ক্রিয়া ক্রিয়া ক্রিয়া, অ্যাকশন। আপনারা হয়তো মনে করতে পারবেন এই অ্যাকশন কথা আমাদের শিখিয়েছিলেন অ্যারিস্টটল। আপনারা মনে করতে পারবেন যে অ্যাকশন দিয়ে আসলে আমরা নাটককে অন্য সংশ্লিষ্ট ভাষা নির্ভর শিল্পকলাগুলো থেকে আলাদা করতে পারি। এবং আমি সামানের আলোচনায় খানিকটা বিরক্ত ছিলাম যখন পড়ছিলাম যে এই একটা অত্যন্ত সরল কিন্তু জোরালো বহু ব্যবহৃত এই টুল সামান ব্যবহার করছে না কেন। ওই লেখার মধ্যে সেটা পুরোপুরি আসে নাই, কিন্তু ওই বাক্যটা যখন সামান এখানে পারফর্ম করছিল তখন ওই অ্যাকশনটা এতটাই মুক্ত হয়ে উঠছিল, এতটাই সামনে সজীব হয়ে উঠছিল যে ওটা আসলে তার অল্পর মধ্যে তার পুরো আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ধারণ করতে সমর্থ হয়েছে বলে আমার ধারণা। এই উদাহরণটা মধ্য দিয়ে আমি আসলে আজকে সামানের পুরো আলোচনার একটা অ্যাস্থেটিক্যাল ভিত্তি নির্দেশ করতে চাচ্ছি এবং তাকে আমি খুবই কৃতজ্ঞতা জানাই যে সামান আমার বিবেচনায় খুব নতুন ধরনের আলোচনা এনেছেন, তুলে এনেছেন আমাদের লিটারেরি ক্রিটিসিজমের জগতে। আমি নিজে একজন সাহিত্য সমালোচনা ব্যবসায়ী হিসেবে এই বিষয়ে আমি জোরের সঙ্গে গুরুত্ব দিতে চাই। আমার কাছে এই আলোচনার অন্য একটা গুরুত্ব আছে। পারফরমেন্স স্টাডিজ বিভাগ, আমরা এটাকে নাট্যকলা বলি, কিন্তু আমরা নাট্যকলা বললেই আমার নাট্যকলা বিভাগের অধ্যাপক বন্ধুরা কেমন যেন কুণ্ঠিত হয় এবং মুখের উপর নামটা ঠিক করে দেয়, যেটা পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এখানকার বেশিরভাগ শিক্ষক আমার বন্ধু এবং এদের মধ্যে হার্ডলি এক দুজন থাকতে পারে যাদের সঙ্গে আমি সামান আজকে যে বিষয়ে প্রবন্ধ লিখেছে এই বিষয়ে আলাপ করিনি। আমার মনে আছে সামানের সঙ্গে এই বিষয়ে আমি ঘন্টার পর ঘন্টা টানা আলাপ করেছি যে হাউ এ literary piece we should read and how it is transformed into a performance and the whole reading should be or can be and would be changed. এই বিষয়ে আমার পরিষ্কার মনে আছে যে আমি আমার বন্ধুদের সঙ্গে যারা নাটক করে খায় তাদের সঙ্গে আমি লম্বা আলাপ করেছি। ফলে এই আজকের এই প্রবন্ধ আমার কাছে অন্যরকম একটা বিশেষ তাৎপর্য বহন করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকেও এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই অভিজ্ঞতা সাহিত্য সমালোচনার সঙ্গে যুক্ত, ফলে সেটা এখানে উপস্থাপন করা যেতে পারে। আমি নাটক নিয়ে লিখেছি, বেশ কিছু নাটক নিয়ে লিখেছি এবং সামান মহসেন একদম ঠিক করেছে যে সেটা লিটারেরি স্টাডিজের দৃষ্টিকোণ থেকে লিখেছি। আমি যখন টিনের তলোয়ার নিয়ে লিখেছি তখনও আমি ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ গুলো কিংবা সেমিওটিক্স, যেটা আগে অধ্যক্ষরা উল্লেখ করলেন, সেমিওটিক্সের পার্সপেক্টিভ থেকে আমি ব্যাপারটা আলোচনা করেছি। কিন্তু এর যে পারফরমেন্সের দিক, ওটাকে প্রধান করে তোলা বেসিক্যালি আমার কুশলতার মধ্যে পড়ে না। এটা আমি খুবই শঙ্কিত থাকি যখন আমি সিনেমা নিয়ে আলাপ করি। আমি সিনেমা নিয়েও লিখি এবং সিনেমা নিয়ে যখন লিখি তখন আমি ঢাকায় মোটামুটি পড়ে যেতে পারি, কারণ আপনাদের সন্দেহ থাকার কোনো কারণ নেই যে ঢাকা এই বিষয়ে খুবই গরিব এবং আমার লেখা মোটামুটি চলে। কিন্তু আমি জানি, যেহেতু আমি এসব বিষয়ের একজন এক্সপার্ট, ফলে আমি জানি যে আমি আসলে
সিনেমাও পড়ি সাহিত্যের মতো করে। আমি যখনই সিনেমা নিয়ে আলাপ করি তখনই আমি এটা বলে দিই আগে যে আমি সিনেমা নিয়ে আলাপ করছি সাহিত্যের মতো করে। এই যে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত চর্চার ক্ষেত্রে একটা সংকট, এবং সেই সংকটের সঙ্গে ঢাকার এই সমস্ত সাহিত্য আঙ্গিক আলোচনার যে গরিবি, এই দুটো একত্রে আমি অন্তত গত 20-25 বছর ধরে আমার অভিজ্ঞতার মধ্যে বহন করে চলেছি বলেই হয়তো আমি একটু জোর দিয়ে বলতে পারি যে সামান মোশানের আজকের এই প্রবন্ধ এবং উপস্থাপনা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা একদিক থেকে সামান মোশান তো সিস্টেম্যাটিক প্রবন্ধের কতগুলো নেসেসিটি যে দরকার জরুরত সেগুলা পূরণ করেছেন। সামান মোশান বলেছেন যে তিনি কি বলবেন, তিনি বলেছেন যে আগের লোকেরা কি বলেছে, তিনি বলেছেন যে এই নাটক কি কি স্কুলে পাঠ পর্যালোচনার দিক থেকে বিভক্ত, তিনি বলছেন যে আগের একটা স্কুলের মধ্যে যেমন থিয়েট্রিক্যাল পারফরমেন্সের ব্যাপারটা পুরোপুরি বাদ পড়েছে, ঠিক তেমনি আরেকটা স্কুল যেটি প্রধানত জামিল আহমেদকে যারা আজকে এখানে থাকার কথা ছিল কিন্তু নানান কারণে তিনি থাকতে পারেননি, এবং তিনিও খুব আগ্রহী ছিলেন। এবং মোশান যেহেতু জামিল আহমেদ, আপনারা খেয়াল করেছেন হয়তো যে সামান জাতীয়তাবাদী স্কুলের ব্যাপারে যত নিঃসংশয়ে কঠোর বাক্য উচ্চারণ করেছেন, সৈয়দ জামিল আহমদ সম্পর্কে সেই পরিমাণ কঠোর বাক্য উচ্চারণ করেননি। না করারই কথা, একদিকে তিনি শুধু শিক্ষক আমাদের তাই নয়, তার আসলে সামান মহিষারের যে স্কুল এই প্রবন্ধে প্রস্তাবিত যে স্কুল, সেই স্কুলেরও তিনি খুবই কাছাকাছি, কারণ তিনি তো আসলে থিয়েট্রিক্যাল পারফরমেন্স অবলম্বন করে তিনি তার 4টি প্রবন্ধ লিখেছেন। আমি জানতাম না যে তিনি এতগুলো প্রবন্ধ লিখেছেন। তো সেখানেও সামান মোশান দেখাচ্ছেন যে সেখানে একটা হিস্টোরিসিজমের পাল্লা তিনি করছেন, তিনি একটা স্ট্যাটিক, একটা স্থান এবং কালের দিক থেকে একটা স্ট্যাটিক পজিশনে তিনি চলে যাচ্ছেন এবং একটা হিস্টোরিসিজমের পাল্লায় করছেন। ফলে এই যে যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামান সমাপ্ত করছেন এবং তিনি সামনে অগ্রসর হচ্ছেন তিনি কি কি করবেন, কি কি বলবেন সেটা। কিন্তু এতে আমার ধারণা একটা বড় উপকার হয়েছে। উপকারটা হলো এই যে আপনারা জানেন যে সংকট তো আছেই, এই সংকট তো আছে যে এটা হলো একটা হাই আর্টের আলোচনা, হাই আর্টের মধ্যে এটা হলো সাহিত্য সংক্রান্ত আলোচনা, এবং কে না জানে যে নাটক সুদীর্ঘ কাল ধরে হাজার হাজার বছর ধরে নাটক আসলে সাহিত্য বর্গভুক্ত, এবং কি অ্যারিস্টটলের পলিটিক্সের মধ্যে এটা সাহিত্য বর্গভুক্ত, তার কারণ পরিষ্কার, তার কারণ হলো এটা হলো ভাষা মাধ্যম নির্ভর একটা শিল্পকর্ম। তো ভাষা নির্ভর শিল্পকর্মের মধ্যে এটা আলোচিত হচ্ছে, এটা হাই আর্টের মধ্যে আছে, এবং ধরেন নোবেল কমিটি তো প্রচুর নাট্যকারকে পুরস্কার দিয়েছে এবং ডেফিনেটলি সেটা সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে। এখন এই যে সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছে, ফলে এটা সাহিত্য, এটা ভাষা কেন্দ্রিক লিটারারি আর্ট এবং হাই আর্ট, ফলে এটা সাহিত্য। কিন্তু একই সঙ্গে আমরা তো জানি যে 2-2,500 বছর ধরে সবাই জানে যে এটা দৃশ্যকাব্য, এবং সবাই জানে ইট ইজ টু বি অ্যাক্টেড। আপনার সামনে যদি এটা পারফর্ম না হয়, এবং কে না জানে ওই সামনে পারফর্ম হওয়াটা হলো নাটকের এত শক্তিমত্তার কারণ সেটা লিভিং করে তোলে। আমরা জানি যে টেক্সট এটা মৃত জিনিস, আমরা জানি যে টেক্সট এটা মৃত জিনিস, আমরা জানি যে টেক্সট কেবলমাত্র পাঠকের সংস্পর্শে এসেই নতুন নতুন তাৎপর্যে জীবন্ত হয়ে ওঠে, এবং প্রত্যেকবার পড়ার মধ্যে এটা নতুন নতুন ভাবে জীবন লাভ করে। এবং যদি তখন ওই টেক্সটের এই সম্ভাবনা তৈরি হয় যে ফুল অ্যাকশনটা আমার চোখের সামনে একটা জীবন্ত অবস্থায় উপস্থাপিত হবে, তাহলে এর শক্তিমত্তা, এর কার্যকরতা, এফেক্টিভিটি যে একটা অন্য মাত্রায় উপনীত হয়, অন্য মাত্রায় এটা উপনীত হয়, সেটা কিন্তু আসলে আমরা স্বীকৃতি পেয়েছি পলিটিক্সে। অ্যারিস্টটল তো ঠিক এই যুক্তিতেই ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ সাহিত্য আঙ্গিক বলছেন। তাহলে ওই যে একটা অমীমাংসিত ব্যাপার, যেটাকে আমি সাহিত্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছি, অথচ সাহিত্য হিসেবে বিবেচনা করলে এর যে অন্যান্য গড়ন উপাদান, প্রধান উপাদান, এর যে দ্বন্দ্ব তৈরি সক্ষমতা, এর যে লিভিং এক্সপেরিয়েন্স তৈরি সক্ষমতা, এই পুরো ব্যাপারটা বাদ পড়ছে। এই দুই দ্বন্দ্বের একটা মীমাংসা আমি মনে করি সামান মোশান করতে পেরেছেন। ওটাই তার প্রধান ব্যাপার ছিল, ওটা প্রধান ব্যাপার ছিল বলেই মোশান আসলে এতগুলো তত্ত্বের আশ্রয় নিয়েছেন, এবং সেটা আমার বিবেচনায় এক ধরনের মীমাংসা হয়েছে। আমি সাবধান করবো যে সামান মোশান এক জায়গায় বলেছেন যে তিনি এখানে ভাষা কথাটি মাত্র একবার উচ্চারিত হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই কথার মধ্যে একটা সারল্য আছে। আমি দীর্ঘদিন ধরে কবর নাটক পড়াই এবং অনেকগুলো লেখার প্ল্যান করেছি, ইতিমধ্যে 2টা লেখা লিখেছি এবং কমপক্ষে আরো 2টো লেখার আমার পরিকল্পনা আছে। তো সেখানে আমার একটা নাটকের একটা বিষয়ই হলো যে কবর নাটকে ভাষা আন্দোলন কিভাবে উপস্থাপিত হয়েছে। কবর নাটকের একটা অত্যন্ত বড় মুন্সিয়ানার দিকই হলো এটা প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত ভাষা আন্দোলনকে উপস্থাপন করেছে, কিন্তু কোথাও ন্যারেটিভ আকারে নয় এবং কোথাও একসাথে নয়।
এবং আরো অসাধারণ একটা নাট্যিক মানে ব্যবস্থাপনা মুনীর চৌধুরী করতে পেরেছেন, যে তিনি এই ভাষা আন্দোলন সংক্রান্ত ঘটনাটির বিবরণ এক এক অংশ এক এক চরিত্রের মুখ দিয়ে উপস্থাপন করেছেন। যেহেতু চরিত্রগুলোর প্রত্যেকটার ইডিওলজিক্যাল পজিশনিং আলাদা, ফলে বিভিন্ন অংশ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়ে এক অসাধারণ নাট্যিকতা তৈরি করেছে, অন্য কোথাও নয়, খোদ যেখানে ভাষা আন্দোলন প্রসঙ্গ ন্যারেটেড হয়েছে নাটকীয় ভঙ্গিতে সেখানেও। ফলে এটা একটু আমাদের মনে রাখা প্রয়োজন যে বৈশাখ যতটা আন্দাজ করেছেন কিংবা কোনো কারণে যতটা উপস্থাপন করেছেন, এখানে ভাষা আন্দোলনের আসলে উপাদানগত উপস্থিতি তার চেয়ে বেশি। দ্বিতীয় আরেকটা ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করে, যেটা সালমান মহসিন বিশেষভাবে ব্যবহার করেছেন, তার সুররিয়াল এর তত্ত্ব অবলম্বন করার জন্য তিনি ব্যবহার করেছেন। যেখানে ইন্সপেক্টর হাফিজ মা সেজেছে, সেখানে আমরা খেয়াল করব যে ইন্সপেক্টর হাফিজ যে কয়েকটা চরিত্রের সঙ্গে কথা বলেছে, যারা মারা গেছে, যারা মুর্দা, তারা তাদের যে ক্ষোভগুলো প্রকাশ করেছে, সেগুলো আপনারা যদি কখনো আরেকবার এটা পড়েন এবং মনোযোগ দেন, আমি অভিযোগ করেছি কোট আনকোট আমার লেখায়, যে ওগুলো একটাও কিন্তু পলিটিক্যাল নয়, ওগুলো একটাও কিন্তু জাতীয়তাবাদী নয়, ওগুলো কিন্তু মানে ওর ক্ষোভটা কি, ও যে মারা গেছে, ওকে যে মেরে ফেলেছে, ওর ক্ষোভটা কি, ওই যে মূর্তির মুখ দিয়ে বলাচ্ছে, এগুলো একটাও পলিটিক্যাল না, কোট আনকোট সবই পলিটিক্যাল, কিন্তু ডিরেক্টলি পলিটিক্যাল নয় এবং জাতীয়তাবাদী তো নয়, বরং এগুলো পারিবারিক, এগুলো ইমোশনাল, ওই যে মা ছেলে ইত্যাদি ইত্যাদি, ওকে খাবার দিতে পারে না ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বিচিত্র রকমে পড়তে পারি, শুধু ইডিওলজিক্যাল স্টাইল অ্যাভারেটাস হিসাবে নয়, আরো বিচিত্র রকমের পড়ার স্কোপ আছে। আমি একদিক থেকে সালমান মহসিনের পাঠের একটা জায়গায় পাঠের একটু ভিন্ন অবস্থানে আছি। আমার বিবেচনায় এখানে মুনীর চৌধুরীর একটা প্রধান নাট্য কৌশল হলো যে মুনীর চৌধুরী আসলে বোতলের পর বোতল মদ খাইয়ে দুইটা চরিত্রকে সম্পূর্ণরূপে মাতাল করে দিয়েছেন। এটা এই নাটকের একটা দৃষ্টিগ্রাহ্য, একদম প্রকাশ্য, লেখকের দিক থেকে বারবার মনে করিয়ে দেওয়া একটা কৌশল। নাটকের ভিতরে অন্তত 20 বার এই কথা বলা আছে। বর্ণনার মধ্যে করেছেন লেখকের দিক থেকে মঞ্চ প্রস্তুতির বর্ণনার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে উল্লেখ করা আছে এখানে মদ খাওয়া হয়েছে কয়েক বোতল। আপনারা যাদের মদ্যপান সম্পর্কে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সামান্য ধারণা আছে, আপনারা বুঝতে পারেন যে দুইজনকে মাতাল করার জন্য হুইস্কির 1-2 লিটারই যথেষ্ট। এখানে আরো বেশি পরিমাণ হুইস্কির পর বর্ণনা আছে। মুনীর চৌধুরীর এই সম্পর্কে অভিজ্ঞতা ছিল না, ব্যাপারটা এমন নয়। মুনীর চৌধুরী ডেফিনেটলি মাতলামের পরিমাণ বাড়তি পরিমাণে বোঝানোর জন্যই এই কথা বারবার বলেছেন নাটকের বর্ণনার মধ্যে এবং ভিতরে অনেকবার চরিত্রগুলোর সংলাপের মধ্যে অসংখ্যবার করেছেন। ফলে এটাকে যারা হ্যালুসিনেশন হিসেবে ব্যাখ্যা করেছেন, এটা লেখক নির্দেশিত অর্থময়তার দিক থেকে আমার ধারণা একদম ঠিক আছে। আমি এই কথাটার সাফাই না আগে পারলাম না, কারণ আমি ব্যাপারটাকে এইভাবে পাঠ করে থাকি। প্রশ্ন হলো এই, সালমান মহসিন যেটাকে সুররিয়াল রিডিং বলেছেন, তাহলে তার কি হবে? আমি এক্ষেত্রে সুররিয়াল রিডিং কথাটা ব্যবহার করার বিরোধী এই কারণে যে এই শব্দটা ব্যবহার করে সালমান মহসিন যেটা বলেছেন সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। তার কারণ হলো এক্স্যাক্টলি ওই ধরনের পাঠের স্কোপ থাকার কারণে কোনো টেক্সট পরবর্তী জমানায় ভিন্ন স্থানকালের প্রেক্ষাপটে নতুন জীবন লাভ করতে পারে। ফলে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। যে কোনো ক্লাসিক রচনা আসলে এইভাবেই ব্যাখ্যা করতে হয়। তাহলে সুরিয়াল শব্দটি আমি ব্যবহার করতে চাই না 2 কারণে। এক কথা হলো এই যে আমি এই ঘটনাটাকে কবর নাটকের ক্ষেত্রে সুরিয়ালিস্টিক হিসেবে পড়তে চাই না, যদিও টেকনিক হিসেবে পড়ার স্কোপ আছে, ঘটনা হিসেবে না, টেকনিক হিসেবে পড়ার স্কোপ আছে। আমি এটাকে আসলে খোয়ারি হিসেবে পড়তে চাই, আমি এটাকে আসলে হ্যালুসিনেশন হিসেবে পড়তে চাই। সেদিক থেকে আমার যুক্তি আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো অন্তর্নিহিত পাঠকে আমরা যদি রিয়াল পাঠ হিসেবে ধরি, তাহলে যেই নাটকে কিংবা যেই উপন্যাসে বা যে টেক্সটে যে কবিতায় এই ধরনের ব্যাপার নাই, সেটা আমি পাঠ করবো কিভাবে? ফলে এই শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে। কিন্তু ক্রিয়েটিভিটির যে ব্যাখ্যা মহসিন করেছেন সেটা আমার ধারণা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি কবর নাটকের রিপিটেডলি জীবিত হয়ে ওঠা সৃষ্টিশীলতার ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেছেন, কিন্তু যে তত্ত্বায়ন করেছেন সেটা কয়েক স্তরে আসলে ক্রিয়েটিভিটির কতগুলো সূত্র উৎপাদন করে এবং একই সঙ্গে ক্রিয়েটেড লিটারেচার বা আর্ট পিস, যে কোনো আর্ট পিস অনবরত নতুন নতুন ভাবে কিভাবে পঠিত হয় কিংবা রিজেনারেটেড হয় সেটারও সূত্র প্রস্তাব করেছেন। ওয়াল্টার বেঞ্জামিন যাকে বলবেন কোনো টেক্সটের আফটার লাইফ, সে আফটার লাইফ ব্যাখ্যার জন্য একাধিক স্তর তিনি এটা দেন। আমি শুধু
শব্দটার ব্যাপারে আপত্তি জানালাম, কিন্তু বাকিটা দুর্দান্ত বলে আমার মনে হয়েছে। আমি কবর নাটকের কাঙ্ক্ষিত পাঠ কিংবা পরবর্তী পাঠের বিষয়ে আরেকটা ব্যাপারে সাবধান হতে বলবো যে এই নাটকটি লেখা হয়েছে 1953 সালে। 1953 সালে এই নাটকটি লেখা হয়েছে, এটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সালমান মহসিন যখন জাতীয়তাবাদী টেক্সটগুলোকে, রিডিংগুলোকে অনবরত আক্রমণ করছিলেন, তখন তিনি হয়তো এই কথাটা অপেক্ষাকৃত কম মাথায় রেখেছেন যে জাতীয়তাবাদী পাঠগুলো আসলে লেট 60s এবং 70s 80s 90s প্রণীত হয়েছে, যখন বাঙালি জাতীয়তাবাদ আসলে একটা অত্যন্ত সফল এবং রাষ্ট্রে প্রতিফলিত একটা তত্ত্ব আকারে চর্চিত হচ্ছে এবং একটা অ্যানাক্রনিস্টিক বা সময় অতিক্রম করে, নিজের সময় অতিক্রম করে সে পুরনো কালে আসলে নিজের উপস্থিতি ঘোষণা করছে। আমি আজকেও বাংলা একাডেমি পত্রিকার জন্য প্রকাশিত একটা লেখা দেখলাম, সেখানে বলছে চর্যাপদে বাঙালি জাতীয়তাবাদ কোথায় কোথায় আছে। তার মানে এটা অ্যানাক্রনিস্টিক, ও কাল অতিক্রম করে পিছনে চলে যাচ্ছে। কবর নাটকের ক্ষেত্রে আমি সাবধান করবো যে ঘটনা ঘটেছে, তার কারণ হলো 1953 সালে বেসিক্যালি এই ব্যাপারটা লিডিওলজি আকারে ঘটে নাই। আমাদের এখানে যতটা দ্রুত বলা হয় যে 1952 সালে বাংলা জাতীয়তাবাদের একটা বিরাট বিজয় ঘোষিত হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। আমার বিবেচনা, আমি এটা বাড়াবো না কথাটা, আমার বিবেচনায় মুনির চৌধুরীর পক্ষে এই নাটক লেখা সম্ভব হয়েছে একমাত্র এই কারণে যে মুনির চৌধুরী কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আমি একটু সাবধান করছি, সব ব্যাপারে সাবধান করা আমার দায়িত্ব নয়, কিন্তু আমার নিজের কথার ব্যাপারে দায়িত্ব নেওয়া আমার দায়িত্ব। আমি একটু সাবধান করছি যে মুনির চৌধুরীর লেখালেখির মধ্যে কোথাও মার্কসিজম অ্যাজ ইডিওলজি নাই। মুনির চৌধুরী নিজে কমিউনিস্ট পার্টি করতেন, কিন্তু কোনো লেখার মধ্যে মুনির চৌধুরী একজন পাক্কা লিবারেল হিউম্যানিস্ট, পাক্কা লিবারেল হিউম্যানিস্ট। এই নাটক কোথায় আমি লম্বা করে সেটা অন্যত্র আলোচনা করেছি, কিন্তু আমি বলছি যে তিনি যেহেতু কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, তার বন্ধুরা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল, এবং আপনারা জানেন যে পাকিস্তান রাষ্ট্রে কিন্তু কমিউনিস্ট পার্টি প্রথম থেকে নিষিদ্ধ ছিল। এই যে রাষ্ট্রের সঙ্গে পার্টিগত বিরোধের বোধ, এই ধরনের একটা পজিশন থেকে আসলে এই ধরনের একটা নাটক লেখা সম্ভব, জাতীয়তাবাদী বোধ থেকে নয়। আমি সাবধান করছি যে এই নাটকের প্রধান জাতীয়তাবাদী যে রিডিং পরবর্তীকালে ব্যাপকভাবে ডেভেলপ করেছে, সেটা সবটা মুনির চৌধুরীর উপর কিংবা কবরের নাটকের উপর আসলে পড়ে না। তার আরো কারণ হলো যে এই মানে কবর নাটকে আসলে যেই ধরনের পজিশনিং করা হয়েছে, ইডিওলজিক্যাল পজিশনিং, যে ইডিওলজিক্যাল পজিশনিং করা হয়েছে, আমার একটা বড় ধরনের দাবি, আমি অনেকবার দাবি করেছি লেখা এবং বলায়, যে পরবর্তীকালে বাংলাদেশের 1952 21শে ফেব্রুয়ারি পাঠের ক্ষেত্রে এই নাটক একটা বিরাট ভূমিকা পালন করেছে। মানে আমরা কিভাবে 52 21শে ফেব্রুয়ারি পড়বো কবর নাটক, আমার দাবি যে ওটার প্রোডাক্ট নয়, বরং কিভাবে পড়বো কবর নাটক নিজেই ওটা তৈরি করেছে, ওই সাঁসটা তৈরি করেছে। আমরা কবর নাটকে কিভাবে দেখবো, ইডিওলজিক্যাল লেভেলে আলাপ করতে গেলে আসলে সেই জিনিসটা বোঝা যাবে। এবং ওই যে সামান এক জায়গায় বলেছেন যে রণেশ দাশগুপ্ত আসলে এটার পরিণতিটা পছন্দ করেন না, এই কথা ব্যাপকভাবে বলা হয়ে থাকে। তার কারণ হলো ওই এটা শেষ পর্যন্ত, ওরা তো মার্ক্সবাদী ছিলেন, যারা দর্শক শ্রোতা ছিলেন, এই নাটক শেষ পর্যন্ত মার্ক্সবাদী যেই নেসেসিটি গুলো সেগুলো ফুলফিল করে নাই। আর আরেকটা কথা বলি, কনটেক্সট থেকে 52 ব্যাপারটাকে খানিকটা হলেও কম গুরুতর করে তোলার একটা চেষ্টা যে মুনির চৌধুরীর ছিল, ওই যে লেখকের যে ইন্টেনশন, যদিও সেটা পাঠে কখনোই চূড়ান্ত প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু ইন্টেনশন তো আসলে টেক্সট ঘেটে চিহ্ন বিস্ত্রে এটা তো বের করা যায়। ওটার যে একটা লেখকের নিজেরই চেষ্টা ছিল যে এটা শুধু 52 মধ্যে আমি রাখবো না, যেটা সামান বিস্তারিত ব্যাখ্যা করেছে, ওটার একটা সবচেয়ে বড় প্রমাণ হলো মুদ্রা ফকির বলে এই নাটকের লেখকের রিপ্রেজেন্টেটিভ যে প্রধান চরিত্র, ওই চরিত্রটির বেসলাইন কিন্তু 47 50 কিংবা 52 নয়, ওটার বেসলাইন কিন্তু 43-এর মন্বন্তর, এবং ওটার আটারেন্স এটা হাইলি পলিটিক্যাল, ইডিওলজিক্যালি প্রগ্রেসিভ কোট আনকোট, কিন্তু একই সঙ্গে এটা চরম মানবতাবাদী, হিউম্যানিস্ট একটা গ্রাউন্ড থেকে ওই চরিত্রটি তৈরি করা হয়েছে। তার মানে 52কে সেন্টার করে এর মধ্যে যেন কনফাইন্ড আমরা না থাকি, এটা একটা অসাধারণ চিহ্ন ওই নাটকের মধ্যে আছে। কারণ এটা 43কে তার শরীরের মধ্যে ঘটনা হিসাবে, চরিত্রের উত্থান বিন্দু হিসাবে এটা আসলে আত্মস্থ করে নিয়েছে, আত্মীকৃত করে নিয়েছে। আমি শেষ করবো এই বলে যে আমার বিবেচনায়, আমার ধারণা, আমি জানি না অনেকদিন পর হয়তো আবার বলতে পারবো, আমার ধারণা সালমান মহসিনের এই প্রবন্ধ ভাষার দিক থেকে, তত্ত্বের অতিরিক্তের দিক থেকে,
যাই হোক না কেন, বাংলাদেশের নাট্য সমালোচনার ক্ষেত্রে আমি মনে করি এই প্রবন্ধের সুদূর প্রসারী প্রভাব থাকবে। সামান মোশন থিয়েট্রিক্যাল স্টাডিজের এই অসাধারণ শার্প ডিস্টিংশন, স্বাতন্ত্র্যটা তৈরি করতে পেরেছেন কারণ তিনি এই কালের ভাষার সঙ্গে পরিচিত। পোস্ট মডার্ন পোস্ট কলোনিয়াল জমানায় টেক্সট রিডিং এর যে অসামান্য সব সম্ভাবনা বিকশিত হয়েছে, তার অনেকগুলো সামানের ছত্রে ছত্রে প্রকাশিত হতে দেখে আমি খানিকটা উল্লসিত হয়েছি, প্রধানত এই কারণে যে এটাই আসলে সেই সম্ভাবনা, যে সম্ভাবনাটা নাটককে সাহিত্য শাস্ত্রের কেন্দ্রিকতায় পাঠের যে সীমানা, ওটাকে ভেঙে বের করে নিয়ে আসতে পারে এবং আসলে নাটক পাঠের এবং সেই সূত্রে এন্টার নাট্য চর্চার নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে। আমি সামানকে একেবারে আন্তরিকভাবে এই লাইনের চর্চাকারী হিসেবে আমি তাকে সাধুবাদ জানাই এবং আপনাদের ধন্যবাদ জানাই। শেষ করছি আজকের কথা। শেষ হলো বিশিষ্ট নাট্যকার মনির চৌধুরীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের সেমিনারের সফল আয়োজন। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।